আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করি হচ্ছে 13ই সেপ্টেম্বর। আমার আইমার ফিঙ্গার ডেট ছিল। ফিঙ্গার বায়োমেট্রিক দিয়ে আসলাম 13ই সেপ্টেম্বর। এই পর্যন্ত 7 মাস এটা চলতেছে। আর কিছুদিন 2-1 দিন পর 13 তারিখে এটা হয়ে যাবে 7 দিন শেষ হয়ে যাবে, 7 মাস শেষ হয়ে যাবে, 8 মাসে পড়বে। সো এখন পর্যন্ত আমি কিন্তু রেসিডেন্ট কার্ড পাইনি। সো আমি জানি না আমাকে কোনো মিস্টেক হয়েছে কি না, আমাকে কোনো ইমেলও করা হয়নি। তারপর হচ্ছে কোনো ইমেল বা ফোন আমাকে করা হয়নি। সো আই এম নট শিওর দ্যাট যে এটা কোনো মিস্টেক আছে কি না। আমি যোগাযোগ করেছি, আইমাতে অনেক ইমেল করেছি, চারটা থেকে 5টা। একটা রেসপন্স করার পরে তারা জানতে চেয়েছিল যে আপনার কিছু এই ডকুমেন্টগুলো আমাদেরকে দেন। তো আমি সেই ডকুমেন্টগুলো ইমেলের মধ্যে রিপ্লাই করি, কিন্তু আমাকে এরপর আর রিপ্লাই করা হয়নি। তারপর আমি যে সিটিতে থাকি সেই সিটির যে আইমা অফিস আছে সেখানে আমি গিয়েছি, কথা বলেছি যে আমার এই ডকুমেন্টটা বা আমার প্রসেসটা কি প্রসেসের মধ্যে আছে। সো তারা যেটা বলল যে এটা এখনও আন্ডার প্রসেস। তো আমি বললাম যে এখন তুমি আমাকে কি সাজেস্ট করতে পারো, আমি কি করব। সে বলল যে তুমি ওয়েট করতে পারো। সো তারপর আমি জোরাজোরি করে বললাম যে আমি কি যেখানে আমি ফিঙ্গার দিয়েছি আমি কি সেখানে যাব কি না। সে আইমা অফিসে বলতেছে যে ইটস বেটার ইউ ক্যান গো। বাট এখন আমি বলতেছি যদি এটা আন্ডার প্রসেসে থাকে, কোনো মিস্টেক যদি না থাকে, তাহলে আমি এটা নিয়ে বেশি বদার নই যে আমাকে খুব তাড়াতাড়ি যাইতে হবে, উকিল ধরতে হবে, ধরে কেস করে। এটা নিয়ে বদার না। সো যেভাবে আছে থাকুক, আমার ট্যাক্স চলতেছে। আহ, দেখা যাক, লেটস সি কি হয় না হয়, এটা পরে দেখা যাবে। সো এ হচ্ছে আমার রেসিডেন্ট কার্ডের অবস্থা। 8 মাস 8 মাস চলবে এই 13 তারিখ থেকে। এখনও আমি রেসিডেন্ট কার্ডের কোনো আপডেট পাইনি। সো মানে এটা হচ্ছে D1 ভিসা ক্যাটাগরিতে এই যদি হয় অবস্থা, তাহলে চিন্তা করেন যে ইয়েটে যারা আছে, ইয়েট ভিসাতে যাদের আছে তাদের কি কোনো নেক্সট টাইম কি কোনো অপরচুনিটি হইতে পারে কি না, যারা সিজনাল ভিসাতে আসে। খুব সম্ভবত অনেকে আশায় আছে যে আপনার যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে একটা কিছু হতে পারে। বাট আই ডোন্ট থিঙ্ক সো যে কোনো নতুন কোনো সুযোগ হবে যারা সিজনাল ভিসাতে আসবে। ডিওন ভিসাতে আসলে, ডিওন ভিসা তো রেসিডেন্ট ভিসা, আপনি তো রেসিডেন্ট ভিসাতে আসবেন, রেসিডেন্ট কার্ড পাবেন। বাট সিজনাল ভিসাতে এটার কোনো সুযোগ সুবিধা দেখি না। যারা আসবেন কোনো সময় সিজনাল ভিসাতে আসবেন না, এসে বিপদে পড়বেন না। সিজনাল ভিসাতে কাজও নেই। এই D1 ভিসাতে যারা আসে 15 থেকে 20 লাখ টাকা খরচ করে, 18-20 লাখ টাকা, তাদের কিন্তু কাজ আছে, তাদের কিন্তু কাজ দিচ্ছে যারা D1 ভিসাতে আসবে। কারণ কাজ তো আছে, এখানে কোম্পানি তো এগ্রিকালচার ভিসায় তাদেরকে আনে। কাজ যদিও কষ্টের, কিন্তু কাজ দেয় বলেই শুনতে পাচ্ছি, কাজ দিচ্ছে। কিন্তু তারা যেহেতু লিগ্যাল প্রসেসে আছে, তারা কার্ডও পেয়ে যাবে। কিন্তু ইএড ভিসাতে, সিজনাল ভিসাতে আসলে কার্ড পাবেন না। সো মানে এটা শিওর হয়ে নেবেন, কারণ টাকাটা শুধু জলে ফেলাবেন, কারণ কাজও থাকবে না। আমি যতটুকু শুনছি যে ইএড ভিসার যারা আসছে তাদেরকে কাজ দিচ্ছে না। তাদের নিভ হবে না, মানে ট্যাক্স নাম্বার হবে না, সোশ্যাল সিকিউরিটি নিস নাম্বার হবে না, সোশ্যাল সিকিউরিটি নাম্বার হবে না। সো তাদেরকে শুধুমাত্র কাজ দেওয়াটা যেতে পারে। এখন কাজও যদি তাদেরকে না দেয়, তাহলে তো তারা এত টাকা খরচ করে আসছে, একটা বিশাল মানে ঝামেলার মধ্যে তারা পড়ে আছে আর কি। সো কয়েকজন শুনেছি তারা ইতালি চলে গিয়েছেন। কয়েক ভাই আমি কথা বলেছি, তারা ইতালি চলে গিয়েছেন, তারা সিজনাল ভিসাতে এসেছিলেন। তাদের জন্য কোনো তো লিগ্যাল প্রসেস এখন খোলা নেই, সব কিছুই বন্ধ। আর যারা গত জুনে আগে এসেছিলেন পর্তুগালে, যখন এই সেফ এন্ট্রি বন্ধ হয়ে গিয়েছিল,
বন্ধ হওয়ার যারা আগে এসেছেন, যারা নিফ সোশ্যাল করেছেন, তাদেরকে কিন্তু সুযোগ দিয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে তারা তাদের প্রসেস চালু করে দিয়েছেন। আর যারা D1 ভিসা ছাড়া এভাবে সেফ এন্ট্রি করে কাগজপত্র ফিঙ্গার দিয়েছেন, তারা কিন্তু খুব সহজে কার্ড পেয়ে যাচ্ছেন। কারণ এই অলমোস্ট যারা সেফ এন্ট্রি করেছে তারা কিন্তু প্রায় 2 থেকে আড়াই বছর সময় ওয়েট করেছে। সো তারা কিন্তু মানে জমা দেওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু কার্ড পেয়ে যাচ্ছেন। আর D1 ভিসাতে আমি আসছি মাত্র 9 মাস, হ্যাঁ 9 মাস চলতেছে, সামথিং লাইক দ্যাট। সো এখানে আমি তো আর বেশি দিন ওয়েট করছি না। সো আমি মাত্র কার্ডের জন্য ওয়েট করতেছি 8 মাস। সো না, আমি আশা করছি এই বছরের মধ্যেই, এবছর কি আমার 1 বছরের মধ্যে আসার কথা। লিগ্যাল প্রসিডিউর হচ্ছে যে 4 মাসের মধ্যে, 90 ওয়ার্কিং ডেজের মধ্যে D1 ভিসাতে যারা আসে তাদের কার্ড হবে। সো ইট ডিপেন্ডস অন দ্য এক্সিকিউটিভ অফিসার, যে কোন অফিসার আমার কার্ডটা হ্যান্ডেল করছেন তাদের উপর এটা ডিপেন্ড করে। সো এখন আমার যে অফিসার আমার প্রসেসটা হ্যান্ডেলিং করছে, হয়তো বা সে এটা কত আগাইতেছে না আর কি, এটা তো শিওর বোঝাই যাচ্ছে। বাট অনেকেরটা অনেক তাড়াতাড়িতে আসে, 1 সপ্তাহে আসে, 4 মাসে আসে, 5 মাসে আসে, 6 মাসে আসে। সো ইট ডিপেন্ডস অন দ্য অফিসার অ্যান্ড প্রসেস। I don't know what's happening on me, so I'm not bothered, but little bit bothered. আমি worried না, এই তো। সবাই দোয়া করবেন। সো ভালো যাচ্ছে না দিনকাল। সো কার্ডের জন্য না, আরও এভাবে কি বলবো, কষ্টের কথা তো আর ফেসবুক ইউটিউবে এত বেশি শেয়ার করা হয় না, সময় করে হলে অন্য একদিন বলা হবে ইনশাল্লাহ। এই তো, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমার মনের আশাগুলো পূরণ করে দেয়। না, কার্ডই শুধু মনের আশা না, সুন্দরভাবে কাজকর্ম করা। আমার ইচ্ছা কি, যাতে আমি একটা সুন্দর জব করব, কমফোর্টেবলি, যে জব দিয়ে আমি নিজে চলতে পারবো, নিজের ব্র্যান্ড, ফুড, এভরিথিং নিজে কাভার হবে সেই জবের স্যালারি দিয়ে। সেই জব দিয়ে আমি আমার ফ্যামিলিকে চালাতে পারবো, সুন্দরভাবে সারভাইভ করতে পারবো এই দুনিয়াতে। আর সাথে সাথে আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি কমফোর্টেবলি, যাতে কোনো প্যারেশানি বা টেনশন না থাকে, যাতে দুনিয়ার জন্যই যে সারাদিন দৌড়াবো, সাথে দুনিয়ার জন্যই সারাদিন কাজ এরকম করব, সেরকম না। যাতে একটা কাজ করব যে কাজের মাধ্যমে, যা বললাম, যে আমি আমার যে যত এক্সপেন্স আছে সেগুলো ব্যয় মিটাইতে পারবো আমার স্যালারি দিয়ে। আর কোনো প্যারাশানি থাকবে না, কাজ নিয়ে কাজ চলে যাবে বা নতুন কাজ খুঁজতে হবে, এরকম কোনো প্যারাশানি থাকবে না। তাহলে হয় আমি 5 ওয়াক্ত সালাত পড়তে পারবো মনোযোগ সহকারে, কোরআন তেলাওয়াত করতে পারবো, ইসলাম শিক্ষা করতে পারবো এবং ইসলামের জন্য, ইসলামের পথে নিজেকে উৎসর্গ করতে পারবো, বা ইসলামের পথে নিজেকে চলতে সহজ হবে। এই তো, এটাই হচ্ছে আমার চাওয়া। সো এটাই হচ্ছে মনের ইচ্ছা। এবং সবচেয়ে বড় গোল হচ্ছে যে এই দুনিয়ার জীবন শেষ করে যাতে জান্নাতে যেতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে বড় অবজেক্টিভ ইন দ্য টু লিভিং হিয়ার। সো সো ইউরোপে আসার মানে বাংলাদেশে থাকলেও তো জীবনটা চলতো, অনেকে বিভিন্ন দেশে আছে, জীবন চলতেছে। সো আমি যখন চিন্তা করি যে আমার বাবার জীবনটা তো চলে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছেন। সো এরকম আমার দাদা মারা গিয়েছেন। সো ওনাদের জীবন তো চলেই গিয়েছে। সো জীবন কি চলে নাই? ওনারা তো ইউরোপে আসে নাই। সো জীবন কি চলে নাই? জীবন তো চলেই গিয়েছে। সো আমারটাও চলে যাবে। সো জীবনটা থাকতেই যাতে ওই পরকালের জন্য যাতে নিজেকে তৈরি করতে পারি, জান্নাতে হওয়া উচিত আমাদের একমাত্র গোল। সো আমি সেজন্য সেভাবেই চলার চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারতেছি। আল্লাহ তাআলা যাতে আমার এই মনের আশা কবুল করে, যাতে আমাকে এই দিনের পথে থাকার তৌফিক দান করুক আল্লাহ। আমি সবার কাছে দোয়া করবেন। আর একটা কথা হচ্ছে যে ইউরোপে আসলেই যে না আমি সব পেয়ে গেছি, এরকম না।
এই বিষয় এরকম আপনাদের চিন্তা হওয়ার মানে আমি কথাগুলো বললাম কেন যে ইউরোপে আসছি আমার সব কিছু আমি পেয়ে গেছি না, এখান থেকেও লাইফ স্ট্রাগল শুরু হবে। এখান থেকে জীবনে আপনি খাবেন, পড়বেন, নামাজ পড়বেন। আম, হ্যাঁ, ইউরোপে আসলে ফ্যামিলি এখানে নিয়ে আসে, এই তো জীবনযাপন করবেন। ছেলে মেয়ে স্কুলে ভর্তি হবে, তারা এদের কালচারের সাথে মিশে যাবে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তারা এদের কালচারের সাথে মিশে যাবে। এখানে মেয়ে বাবার সামনে বয়ফ্রেন্ড নিয়ে ঢুকতেছে, সিগারেট খাচ্ছে। সো আর ওয়াইন তো এগুলো এখানে কমন। সো এইখানে এই বিষয়গুলো কিন্তু মাথা রাখা প্রয়োজন। সো দিন শেষে আমার সন্তানগুলো যদি এরকম হয়, আমরা তো এটা মানতে পারবো না। এটা তো এন্টি ইসলাম। সো যাই হোক, সো এটা নিয়ে এখনও চিন্তিত আছি যে কিভাবে কি করব। কিন্তু আসলে আমরা আছি, কেউ আমেরিকা আছে, কেউ মিডল ইস্টে আছে, কেউ আমরা ইউরোপে আছে, তাই বলে যে ওইটা স্বর্গ এরকম না। সুইজারল্যান্ড হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। সুইজারল্যান্ডে কিন্তু আপনার সুইসাইড রেট অনেক বেশি, তো কেন ওইখানে সুইসাইড করে? সো এই জিনিসগুলো আপনারা চিন্তা করবেন যে আসলেই আমরা যে যাইতে চাচ্ছি, ভিডিও করতেছি, ভিডিও করলে সবাই ফেসবুকের মধ্যে সুন্দর সুন্দর সাকসেসগুলাই তুলে ধরে, কারো কিন্তু কষ্টগুলা কিন্তু তুলে ধরবে না। হ্যাঁ, ভালো ভালো কোন কোন ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ থেকে এখানে অনেক ডিফারেন্স আছে, ভালো হিউম্যানিটি আছে, ভালো, কিন্তু এখানে তো কিছু অন্য জিনিসগুলো আছে যেগুলো নিয়ে মানে যেগুলো নিয়ে আমাদের টেনশন করতে হয়। সো ইউরোপে আসলেই যে সব ঠিক হয়ে গেল বিষয়টা আসলে তা না। আপনারা এগুলো নিয়ে মানে চিন্তা করার দরকার আছে। আল্লাহ যেখানে যেমন রাখছে, এক একজনের জীবন এক এক রকমভাবে চলতে থাকে, এক একজনের স্ট্রাগল এক এক রকম হয়, সবার স্ট্রাগল এক হয় না। সো কেউ কেউ আমার চেয়ে অনেক 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 বড় জায়গায় আছে, যে কেউ আমার এ বয়সে আরও অনেক বেশি সাকসেস অর্জন করে ফেলেছে। সো এক একজনের জীবন এক এক রকম। সো জীবনটাতে হতাশের কিছু নেই। সো ধৈর্য ধারণ করতে হয় যে আল্লাহ তাআলা হয়তো আমার দোয়া কবুল করেছে, কিছু কিছু করেনি। আমি একটা কিছু চেয়েছি, সেটা আমি পাইনি, তার মানে এই না যে আমার দোয়াটা কবুল হয়নি। আল্লাহ তাআলা হয়তো বা ওই জিনিসটা আমাকে দেয়নি, কারণ হতে পারে যে ওই জিনিসটা দিলে আমার জন্য অমঙ্গল ছিল না। আমার নিজের চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে খুব বেশি ভালো বোঝেন, আমাদের ভালো চান। সো সেক্ষেত্রে আমার জন্য হয়তো বা যে জিনিসটা মঙ্গল হবে সেটাই উনি আমার জন্য রেখে দিয়েছেন, হয়তো বা আরও বড় জিনিস। সো সেটা তো আমি জানি না। আর যদি নাও থাকে, তার মানে সেটা আমি হয়তো বা পরকালে পাবো। সো দিন শেষে আমি আমার ঈমান নিয়ে মরতে পারলাম কি না, এটাই হচ্ছে বড় বিষয়। সো অনেক কথা বলে ফেললাম হেয়ার অ্যান্ড দেয়ার। সো কিছু মনে করবেন না, বলতে হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাই যে যার যেখান থেকে আছেন সেখানেই নিজেকে ভালো রাখার চেষ্টা করেন, হ্যাপি থাকার চেষ্টা করেন, যাতে আমাদের গোল হওয়া উচিত গো টু হ্যাভেন, গো টু জান্নাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।